দামি কেসগুলো রিভিউ করতে করতে ভুলেই গেছিলাম যে আসলে বাংলাদেশের মানুষদের কেসের বাজেট অ্যাট বেস্ট 4 থেকে 5,000 টাকা হয়ে থাকে। স্বাভাবিক, আসলে একটা পিসি বিল্ড করতে যে টাকা খরচ করতে হয় সেখানে 4 থেকে 5,000 টাকার উপরে খরচ করা খুব একটা যুক্তি সাপেক্ষ না। ভাবলাম 4 থেকে 5,000 টাকার মধ্যে যে কেসগুলো আছে একটু ঘুরে দেখি কোনটা নিয়ে কাজ করা যায়। আপনাদের হাতে অপশন আছে, সেই অপশনেরও অপশন আছে, আপনার সেই সেকেন্ড অপশনেরও থার্ড অপশন আছে। কোনটা থেকে কোনটা করব? ফিশ ট্যাঙ্ক, অ্যাকোরিয়াম, মিড টাওয়ার, সেমি মিড টাওয়ার থেকে শুরু করে ফুল টাওয়ারও চাইলে আপনি পেয়ে যাবেন। রিপঅফ হোক, নন রিপঅফ হোক, ফ্যান সহ, ফ্যান ছাড়া, মেশ প্যানেল, নন মেশ, গ্লাস, টেম্পার্ড গ্লাস থেকে শুরু করে মুড়ির টিন, আপনি যেটাই চান সেটাই পাবেন এই বাজেটে। ফিশ ট্যাঙ্ক বা অ্যাকোরিয়াম কেসের এই জগতে আসলে এর বাইরে আপনি আর কোনো কিছু নেবেন কিনা সেটা নিয়ে আপনার সবার একটা সন্দেহ আছে। মডার্ন এরাতে এসে আসলে ট্র্যাডিশনাল কেস খুব একটা কেউ নিতেই চায় না, না নেওয়াটাও স্বাভাবিক। গত বছর আমাদের করা বা আমার নিজের করা মন্টেক স্কাই 2 এর রিভিউ থেকে আসলে বেশ অনেক ইন্সপিরেশন, অনেক কাট কপি পেস্ট সিন্ডিকেটের আনাগোনা দেখা যায়। যে হাত ধরে মন্টেক স্কাই 2 এর চেয়ে সাইজে একটু ছোট, শ্রিঙ্ক, বাট লুকস আর ফিচার্সে সামওয়াট সিমিলার একটা কেস বাজারে নিয়ে এসেছিল পিসি পাওয়ার সিভিউ। এছাড়া নিউলি রিলিজড SRV 920 এর দেখা তো মার্কেটে দেখতেই পাওয়া যাচ্ছে। সে একই মার্কেটে সিমিলার লুকস অ্যান্ড ফিচার্স নিয়ে আরেকটা নতুন পেনিট্রেশন বা সংযোজন বলতে পারেন, ভার্টু H50। পেরিনিয়ালের পক্ষ থেকে আসা এই কেসটা নিয়ে কাটাছেড়া ময়নাতদন্ত, টিয়া তদন্তে আজ আমি আছি কেসম্যান তালহা। ওয়েলকাম টু কেস বিল্ডার বাংলাদেশ। ভার্টু H50 কেসটা দুইটা ডিফারেন্ট কালারে মার্কেটে অ্যাভেলেবল, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। সাদা কেসটার প্রাইস মোরলেস 4,000 টাকা আর ব্ল্যাক ভেরিয়েন্টটা 3,900 টাকা। ডেফিনেটলি কালার কোডের সাথে প্রাইসেরও একটা ডিফারেন্স রয়েছে, সো রেসিজমের ব্যাপারটা নিশ্চয়ই চোখে পড়ছে। এই দুইটা কেসকে একদমই ডিরেক্ট হেড টু হেড কম্পিট করছে পিসি পাওয়ারের সিভিউ আর SRV 920। আরও কিছু কেস সিমিলার মার্কেটে রয়েছে, তবে একদম কোয়ালিটি বা ব্র্যান্ড যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে মোটামুটি এই কেসগুলোই বাজারে অ্যাভেলেবল। এছাড়াও যদি আপনার হাতে আরও কিছু অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশনের যদি দরকার আসলেই পড়ে, তাহলে ভ্যালুটপ VT B701W, পিসি পাওয়ার PG GC 2302, রিভেঞ্জার বম্বার মেশ, ওভো সিভিউ, SRV 920, ভ্যালুটপ V900 এর মতো বেশ অনেকগুলো কেস মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। 3500 থেকে 4,000 বা 4,000-এর একটু বেশি রেঞ্জের মধ্যেই আপনি সবগুলো কেসের একটা অপশন পেয়ে যাচ্ছেন। আপনার যদি একান্তই ফিশ ট্যাঙ্ক, অ্যাকোরিয়াম বা রিপঅফ কেসগুলো যদি ভালো না লেগেই থাকে, তাহলে হয়তো বা আপনি ট্র্যাডিশনাল কেস বা লিয়ানলি স্টাইলের কেসগুলো মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যেতে পারেন। এবারে কেসটার আনবক্সিং। কেসের আনবক্সিংয়ে আসলে একটু ছোট্ট ভুল করে ফেলা হয়, উল্টো করে বক্সটা কেটে ফেলা হয়, বাট স্টিল কেসটা বের করার পরে পলিথিন থেকে খুলে ফেলে ফোমগুলো তুলে কেসের ভেতরে একটা অ্যাক্সেসরিজের শ্যাম্পু প্যাকেট পাওয়া যায়, যেখানে বেশ কিছু অ্যাভেলেবল স্ক্রু রয়েছে ডিফারেন্ট মাউন্টিংয়ের জন্য। হতাশ করার একটা বড় ব্যাপার হচ্ছে যে এই কেসের সাথে আসছে না কোনো কেবলটাই। তাহলে কি আপনি আপনার মাথার চুল ছেড়ে কেবল ম্যানেজমেন্ট করবেন, নাকি দর্জির সুতে দিয়ে? ব্যাপারটা আপনার হাতে। আউটলুক ইন্সপেকশন নিয়ে যদি কিছু বলতেই হয়, তাহলে এই ব্যাপারে একটু আগেও কিছু বলে ফেলেছি যে মন্টেক স্কাই 2 এর সেই লেজেন্ডারি ডিজাইন থেকে অ্যাকচুয়ালি কিছুটা রিপঅফের কথাই বলতে পারেন। কাট কপি পেস্ট সিন্ডিকেট এখনকার দিনে বেশ জনপ্রিয় একটা সিন্ডিকেট। সো ডিজাইন আউটলুকে মোরলেস একটা ছোট মন্টেক স্কাই 2 মনে হবে, বাট এখানে মন্টেকের ইনফিনিটি ফ্যানগুলো ব্যবহার করা হয়েছে। কেসের সাথে আসা প্রি ইনস্টলড এই 3টা ARGB ইনফিনিটি ফ্যানগুলো আবার মোলেক্স কানেক্টেড, অর্থাৎ বাটন জিবি। সো বাটন চেঞ্জ করে করে আপনাকে আপনার পছন্দের ARGB মোড বা সেটিংস বা যে কোনো ব্রিদিং ইফেক্ট হোক, এগুলোকে আসলে চেঞ্জ করে নিতে হচ্ছে। মন্টেক স্কাই 2 এর বটম সেকশনটা যদি আপনাদের মনে থাকে, তাহলে ডেফিনেটলি মনে থাকবে যে সেখানে পাওয়ার সাপ্লাই বা হার্ড ড্রাইভের যে পুরো সেকশনটাই ছিল, সেখানে পুরোটাই একটা মেশ প্যানেল দিয়ে আবৃত ছিল বা বর্ডারটা পুরোটাই মেশ ছিল। সো এই কেসগুলোতেও আসলে কোনো ডিফারেন্স নেই, সেখানেও আসলে পুরোটাই মেশ প্যানেল করা, কোনো ডাস্ট ফিল্টার ছাড়া। সো মোরলেস একটুখানি হলো বাতাসের সাথে সাথে আপনার বাসার কিছু ডাস্ট বা বাইরের কিছু ডাস্ট আসা যাওয়া করবে, হাজিরা দিবে সোজা কথায়। এবারে কেসের ফিজিক্যাল স্পেসিফিকেশনের দিকে একটু নজর দেওয়া যাক। মুড়ির টিন এই কেসের হাইট 406 মিলিমিটার, ওয়াইড 200 মিলিমিটার থেকে কম, অর্থাৎ
196 মিলিমিটার সামথিং, আর লেন্থে 360.68 মিলিমিটার। ফ্রন্ট আর সাইড প্যানেল থাকছে গ্লাসের, যার থিকনেস 2.5 মিলিমিটারের একটু বেশি বলতে গেলে, সো মোরলেস একটা ছোটখাটো ফিশ ট্যাঙ্কের মতো। এর মেটাল থিকনেস 0.5 mm এর নিচে। নরম মানের বিল্ড হলেও এটা রয়েছে 3টা প্রি বিল্ড 120 মিলিমিটার ARGB ফ্যান, যার মধ্যে 2টা ইনটেক এবং একটা এক্সহস্ট। যদিও ইনটেক হিসেবে যদি আপনার মাউন্ট করতেই হয় তবে ফ্যানগুলোকে উল্টো করতে হবে। চাইলে উপরে এবং নিচে 2টি করে এক্সট্রা ফ্যান ইউজ করতে পারবেন, কিন্তু গ্রাফিক্স কার্ড ইউজ করলে বটমে ফ্যান ইউজ করা একটু কষ্টসাধ্য হতে পারে। বটমে মেশ প্যানেলের ভেতরে হার্ড ডিস্ক লাগানোর বে আর পাওয়ার সাপ্লাইয়ের স্পেস রয়েছে। খাঁচার মতো একটা জায়গায় 2টি 2.5 ইঞ্চি অথবা 2টি 3.5 ইঞ্চি অথবা একটা 2.5 ইঞ্চ আর একটা 3.5 ইঞ্চ ড্রাইভ ইনস্টল করতে পারবেন। এছাড়া কেসের পেছনে 4টা এক্সপেনশন স্লট রয়েছে। কেসের টপে রয়েছে একটা ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার। কেসের সামনের মেশ প্যানেলের মাঝামাঝি ভার্চুয়াল লোগো, আর কেসের পেছনের প্যানেলে সাইডের ফ্যানগুলোর বাতাস আসা যাওয়ার জন্য রয়েছে একটা ফুল কাভারেজ মেশ। যদিও এটা 120 মিলিমিটার লেন্থ সাইজ করেই উপর থেকে নিচ পর্যন্ত। এরপর মাদারবোর্ড সাপোর্ট। ছোটখাটো সাইজের এই কেসগুলোতে ইউজুয়ালি ABTX মাদারবোর্ড সাপোর্ট হিসেবেই টার্গেট করে তৈরি করা হয়। এমন বাজেট রেঞ্জে আসলে ATX মাদারবোর্ড অ্যাফোর্ড করার অ্যাফোর্ডেবিলিটি আপনার আমার কারোই থাকে না। সো এমন বাজেটে মোস্ট অফ দ্য কেসে ডুয়াল র্যাম স্লটের একটা মাদারবোর্ডই আমাদের জন্য আইডিয়াল চয়েস হয়ে থাকে, যেখানে মোস্টলি ABTX মাদারবোর্ডগুলোই বিলং করে থাকে। বাট স্টিল আপনি যদি কোনো মিনি ITX বিল্ড করতে চান তাহলে ডেফিনেটলি একটা মিনি ITX মাদারবোর্ড কিনে ইনস্টল করতে পারেন, তবে সেখানে আপনার ফুল বিল্ডের টাকায় চলে যেতে পারে মাদারবোর্ডের পেছনে। এরপর কুলার সাপোর্ট। আফটার মার্কেট টাওয়ার কুলার ইনস্টল করতে চাইলে মোস্টলি 150 থেকে 155 মিলিমিটার লেন্থের কুলারগুলোর মধ্যে আমি আপনাকে সাজেস্ট করবো লিমিট থাকার জন্য। বাট স্টিল এই লেন্থের মধ্যেই বাজারের মোস্ট অফ দ্য টাওয়ার কুলার আপনি পেয়ে যাবেন। এবার সিঙ্গেল টাওয়ার হোক, ডুয়াল টাওয়ার হোক, সিঙ্গেল টাওয়ারে ডাবল ফ্যান হোক বা ডাবল টাওয়ারে 4টা ফ্যান হোক, যেটা আপনার ইচ্ছা, যেভাবে আপনার ইচ্ছা সাইজটা খেয়াল রেখে আপনি ইনস্টল করে নিতে পারবেন। আর এছাড়া যদি আপনার টাকা একটুখানি বেশি হয়েই থাকে, আপনি যদি প্রাইসে সেন্সিবল খুব একটা বেশি না হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি পেছনে একটা 120 মিলিমিটারের রেডিয়েটর বা লিকুইড কুলার ইনস্টল করতে পারবেন। আর টপে 240 মিলিমিটার রেডিয়েটর ইনস্টলের জন্য সাপোর্ট তো আছেই। যদিও রেডিয়েটরটা ইনস্টল করতে গেলে আপনাকে উপরের যে একটা ফ্রেম রয়েছে, ফ্রেমটা যদিও কিছুটা বলতে গেলে আসলে কেসের যে মেইন ফ্রেম ওটার সাথে কিছুটা স্লাইডিং অপশনে আসে। কেসের সামনে থেকে 2টা স্ক্রু খুলে ফ্রেমটাকে খুলে সেখানে রেডিয়েটর ইনস্টল করে তারপরে অ্যাকচুয়ালি রেডিয়েটরটা কেসে মাউন্ট করতে হয়, তারপরে আবার স্ক্রু ইন। সো আপনি যদি নিজে বিল্ড করে থাকেন তাহলে হয়তো বা একটুখানি প্যারা হতে পারে, বাট স্টিল আপনি সেখানে মোটামুটি একটা 240 mm এর রেডিয়েটর ইজিলি ইনস্টল করতে পারছেন। এরপরে জিপিইউ সাপোর্ট। যেহেতু সর্ট অফ একটা অ্যাকুরিয়াম কেস, ফিশ ট্যাঙ্কও বলতে পারেন, সো ট্রিপল ফ্যানের কার্ড নিয়েও খুব একটা ঝামেলা নেই। আমাদের 4060 Ti 16GB যে PNY এর কার্ডটা ছিল সেটাও আমরা মোটামুটি বসিয়েছি, ইট ইজিলি ফিটস। যদিও এমন কেসে সচরাচর খুব একটা এরকম দামি কার্ড বা ট্রিপল ফ্যানের কার্ডগুলো কেউ ব্যবহার করে থাকে না, অ্যাট বেস্ট ডুয়াল ফ্যানের কার্ডগুলোই ইউজ করে থাকে। বা একটু বাজেট সেন্সিবল হয়ে থাকলে আপনি ডেফিনেটলি একটা সিঙ্গেল ফ্যানের জিপিইউ হয়তো বা ইনস্টল করে থাকবেন, সো সেখান থেকে আপনি মোটামুটি প্যারামুক্ত। এরপরে PSU সাপোর্ট। এক্স্যাক্টলি PSU এর কোনো লেন্থ মেনশন না করা থাকলেও আপনি একটা স্ট্যান্ডার্ড সাইজের ATX পাওয়ার সাপ্লাই এই কেসে ইনস্টল করতে পারবেন। যদিও কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে হয়তোবা আপনাকে সেই হার্ড ড্রাইভ বেটা একটুখানি প্যারা দিতে পারে, বাট খুব একটা দেওয়ার কথা না। এছাড়া পাওয়ার সাপ্লাইয়ের নিচে পাওয়ার সাপ্লাইয়ের এয়ার ইনটেকের জন্য একটা ম্যানুয়াল ডাস্ট ফিল্টার রয়েছে। আর এছাড়া পাওয়ার সাপ্লাইয়ের আশেপাশে থাকা মেশ প্যানেলগুলো খুব একটা এয়ার ফ্লোতে সাহায্য করছে না, করার কথাও না, কারণ সেগুলো জাস্ট অ্যাস্থেটিক্সের জন্যই। এবার কেসের ইনপুট আউটপুট। কেসের ইনপুট আউটপুটে একটা পাওয়ার বাটন, একটা রিসেট বাটন, যেটা আসলে আপনার লাইট চেঞ্জ বা ইফেক্ট চেঞ্জের জন্য ব্যবহার করা হয়। এরপর একটা LED ইন্ডিকেটর, একটা USB 3, 2টা USB 2 এবং একটা অডিও কম্বো জ্যাক। সিম্পল মিনিমাল একটা ইনপুট আউটপুট সেকশন। যদিও হয়তো বা বলেই দিতে পারতাম যে এই কেসের এই 2টা USB 2 কে বাদ দিয়ে একটা USB Type-C অ্যাডিশন করা যেত। যদিও এই রেঞ্জের কেসে যে মাদারবোর্ড বা যে সিস্টেমগুলো আপনি ইউজ করে থাকবেন সেসব মাদারবোর্ডে ইউজুয়ালি ফ্রন্টে Type-C সাপোর্টটা খুব একটা থাকে না, সো একটা USB 2 বা 2টা USB 2 বা USB 3টাই সেন্সিবল। এরপরে কেবল ম্যানেজমেন্ট। কেবল ম্যানেজমেন্টের জন্য আসলে কেবলটাই না দিলেও কেবলটাই প্লেস করার জায়গাটা বেশ উঁচু বা বাম্প রয়েছে বলতে পারেন, যা আপনার কেবলটাই যদি আপনি ম্যানেজ করে ফেলতে পারেন তাহলে কেবল রাউট করতে কিছুটা হেল্প করে থাকে। ডেডিকেটেড কোনো রাউটিং পাথ নাই, থাকার কথাও না,
বাট যে পরিমাণ কাট আউট রয়েছে আপনি মোটামুটি আপনার মাদারবোর্ডের কেবল, জিপিউর কেবল, আপনার সিপিউর ইপিএস এর কেবলগুলো ইজিলি রাউট করে ফেলতে পারবেন। ক্লিয়ারেন্স খুব একটা ভালো না হলেও আপনার কাজ চলে যাবে। কেবলটাই হুকগুলো থাকার কারণে বা বাম্পগুলো থাকার কারণে আপনার কেবলটাই বা জিপটাই যেটাই বলেন ওগুলোকে প্লেস করে জিপ করতে খুব একটা কষ্ট হবে না। আর কেবল যদি একটু বেশি মোটা হয়ে থাকে, কেবল যদি ম্যানেজ না করেন তাহলে হয়তো বা একটু ফোলা হয়ে থাকবে বা কেবলগুলো একটু বেশি আওয়াজহালো হয়ে থাকবে। সো তখন পেছনের প্যানেলটা লাগাতে হয়তো বা একটু প্যারা খাবেন বা লাগিয়ে ফেললেও আসলে পেছনে একটা ডিমের মতো একটা ফোলা পেটের মতো দেখা যাবে। এবারে এই কেসের থার্মাল পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করা যাক। এখানে আসলে আমরা যে সিস্টেমটা ইনস্টল করেছি সেটা এই কেসের জন্য কিছুটা না বা মানানসই না বলতেই পারেন। একটা Ryzen 7 7700, একটা MSI এর B650 মাদারবোর্ড, সাথে আর্কটিকের 240mm এর রেডিয়েটর, সোজা কথায় একটা DDR5 সিস্টেম। সো 4000 টাকার কেসে খুব একটা মানুষ আপনি খুঁজে পাবেন না যে কিনা এরকম একটা সেমি হেভিওয়েট সিস্টেম ইউজ করবে। বাট স্টিল যেহেতু আমাদের কাছে এটা একটা রেফারেন্স সিস্টেম হিসেবে আপাতত রয়েছে, সো এটাকে আমরা মাউন্ট করি। মাউন্ট করার সময় আসলে দেখা যায় যে আমাদের মাদারবোর্ডটা ডুয়াল র্যাম স্লটের হলেও কিছুটা এক্সটেন্ডেড বা কিছুটা বলা যায় 4টা র্যাম স্লটের মাদারবোর্ডগুলোর ইউজুয়ালি যে সাইজটা হয়ে থাকে মোটামুটি সেই সাইজের। সো যেই কারণে আমাদেরকে সাইডের ফ্যানগুলো খুলে নিচে ইনটেক হিসেবে ইনস্টল করতে হয়েছে। এখানে আপনি যদি অ্যাকচুয়ালি ডুয়াল র্যাম স্লটের কোনো মাদারবোর্ড ইউজ করে থাকেন যেগুলো আসলেই ছোট, সেখানে আপনাকে সেই স্যাক্রিফাইসটা করতে হচ্ছে না। সাইডের ফ্যানগুলোকে আপনি সাইডেই রাখতে পারবেন। যদিও আপনার যদি সাইডের ফ্যানগুলোকে ইনটেক হিসেবে ইনস্টল করতে হয় তাহলে ফ্যানগুলোকে আসলে উল্টিয়ে দিতে হচ্ছে। অ্যাস্থেটিক্সের কিছুটা স্যাক্রিফাইস আসলে তখন করতেই হচ্ছে। আরও একটা জিনিস যেটা মেনশন করতেই হচ্ছে যে এই কেসের যারা ইউজার তারা ইউজুয়ালি স্টক কুলার বা আফটার মার্কেট সেমি বাজেট কুলারগুলোর দিকে বেশি ঝুঁকবেন। বাট স্টিল যেহেতু আমাদের কাছে সিস্টেমের মধ্যে অ্যাটাচ করা বা মাদারবোর্ডের মধ্যে অ্যাটাচ করা আর্কের কুলারটা ছিল, চেষ্টা করে একটু গুতিয়ে গাতিয়ে লাগানোর জন্য। সে ফ্রেমের সাথে অ্যাটাচ করে যখন লাগাই প্রসেসটা একটুখানি কমপ্লেক্স বা লেন্দি হলেও আসলে সাকসেসফুলি আমরা রেডিয়েটরটা মাউন্ট করে ফেলতে পারি। যদিও ওরকম একটা থিক রেডিয়েটর প্লাস ফ্যান সহ যেই টোটাল যে থিকনেস, সেখানে সিপিইউ এর ইপিএস পাওয়ারটা দেওয়া একটুখানি কষ্ট। আমার মতো এরকম চিকন হাত চিকন আঙ্গুল না হলে আপনার জন্য সে কেবল বের করে তারপরে প্লাগ করা একটু কষ্টসাধ্য হবে, একটুখানি টাইট বেন্ড থাকতেই পারে। তবে যেটা বলছিলাম যে স্বাভাবিকভাবেই এইরকম কেসের বাজেটে বা এরকম সিস্টেম বাজেটে আপনি কখনোই কোনো লিকুইড কুলার ইনস্টল করার কথা না, না 120mm না 240mm, লেট অ্যালোন আর্কটিক। সো যেহেতু আমরা আমাদের সিপিইউ আর কুলারের কথা মেনশন করেই ফেলেছি, কিমটিগো 256GB বুট ড্রাইভ, কর্সায়ার CX 550 পাওয়ার সাপ্লাই আর ভেনজেন্স LPX DDR5 6000 MHz এর 16GB একটা RGB স্টিক নিয়ে আমাদের যে টেস্ট সিস্টেম 10 মিনিটের থার্মাল স্ট্রেস টেস্টে ওপেন কেসে আমরা রেজাল্ট পেয়েছি ম্যাক্স 90.2 ডিগ্রি এবং এভারেজ 75.5 ডিগ্রি। আর ক্লোজ কেসে আমরা রেজাল্ট পেয়েছি ম্যাক্স 90.8 ডিগ্রি, এভারেজ 75.9 ডিগ্রি। এখানে ম্যাক্স টেম্পারেচারটা 90 ডিগ্রি বেশ অল্প কিছু সেকেন্ডের জন্যই ছিল, যদিও সেটা পরে গিয়ে নর্মাল টেম্পারেচারের দিকেই মেনটেন থাকছিল। সো বলতেই পারছেন মোটামুটি বাজারে একটা কেসে মোটামুটি একটা ডিসেন্ট এয়ার ফ্লো আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনার যদি কোনো জিপিইউ থেকে থাকে, জিপিইউ মাউন্ট করার পরে যদি আপনার জিপিইউর নিচে এনাফ ক্লিয়ারেন্স থেকেই থাকে তাহলে হয়তো বা চাইলে আপনি এক্সট্রা 2টা ফ্যান আপনার জিপিইউকে ফ্রেশ এয়ার ফিড করার জন্য দিতে পারেন, তবে খুব একটা প্রয়োজন পড়বে বলে মনে হয় না। এবারে কেসের প্রোজ অ্যান্ড কনস। 4000 টাকার বাজেটে ফ্যান সহ একটা কম্বো প্যাকেজে যদি লিয়ান লেয়ার ফ্যান উইথ সাম ডিসেন্ট গুড আউটলুকস, যেমন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো কেসে আসলে আমরা পেয়ে থাকি বাংলাদেশের বাজারে, এরকম যদি কোনো একটা কম্বো প্যাকেজ চান তাহলে ভার্চুর এই কেসটা ডেফিনেটলি আপনার জন্য একটা চয়েস হতেই পারে। আর যারা এই কেসে ডিরেক্ট কম্পিটিটরগুলো রয়েছে আপনি ইভ্যালুয়েশন করে দেখতে পারেন যে আপনার কাছে আসলে কোনটা বেটার মনে হচ্ছে। কোনোটার সাথে আপনি কোনোটাকে আসলে কম্পিট করতে পারবেন না বা কম্পেয়ার করতে পারবেন না, কজ মোরলেস সবগুলোতেই একটা সিমিলার আউটলুক বা ডিজাইন রয়েছে। হয়তোবা ফ্যানের দিকে একটু এদিক সেদিক থাকতে পারে, বাট স্টিল সবগুলো কেসেই আপনি মোটামুটি বাটন জিবি ফ্যান পাচ্ছেন। তার মানে বাটন প্রেস করে করে আপনার লাইটের কালার বা লাইটের ইফেক্টগুলো চেঞ্জ করতে হচ্ছে। এই কেসের কনস নিয়ে আসলে যদি কিছু বলতেই হয় তাহলে ডেফিনেটলি 4000 টাকায় এরকম একটা কেস অফার করা ডেফিনেটলি খুব কম্পিটিটিভ একটা ব্যাপার। প্লাস এই কেসের যেহেতু ডিরেক্ট ইউজ কম্পিটিটর রয়েছে, তার সাথে ট্র্যাডিশনাল কেস যেমন ফুল টাওয়ার মিড টাওয়ার কেসগুলো বিলং করে। কারোর সাথে ফ্যান আসে, কারোর সাথে ফ্যান আসে না, কারোর সাথে হয়তো বা লিয়ান লেয়ার ফ্যান আসে, কারোর সাথে একদম বেসিক কিছু ফ্যান। ঘুরে ফিরে সবগুলো হয়তো বা মোলেক্স, খুব রাফলি আপনি হয়তো বা PWM পেতেও পারেন, না পাওয়ার সম্ভাবনা বেশি। বাট স্টিল এই কেসের রুম অফ ইমপ্রুভমেন্ট বলতে হয়তো বা কেসের মাদারবোর্ড ইনস্টলেশনের জায়গাটা যদি আরেকটু উঁচু করা যায় বা একটু বাম্পড আপ করা যায়, বা মাদারবোর্ডের যে স্ট্যান্ড অফগুলো রয়েছে ওগুলোর হাইট যদি একটু ইনক্রিজ
ইউজ করা যায় তাহলে ডেফিনেটলি হয়তো বা আপনি একটুখানি বাজেট আপলিফট করতে পারবেন, একটু চড়া মাদারবোর্ড ইউজ করতে পারবেন, সেখানে হয়তো বা আপনার খুব একটা প্যারা হবে না। আর এই কেসের বটমে যেহেতু আসলে পুরোটাই মেশ প্যানেল, সো ধুলোবালির দিক দিয়ে আপনাকে আসলে একটু কশাস হতে হবে, কারণ আসলে আমাদের পরিবেশ চারপাশ যেই পরিমাণ ধুলোবালি আসলে এখন আমরা পাচ্ছি, সেই হিসেবে হার্ড ড্রাইভ হোক বা আপনার কোনো সেটা 2.5 ইঞ্চ এসএসডি বা 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ যেটাই হোক, সেখানে ধুলোবালি ঢুকলে বা বাতাসের চলাচল যদি আপনি একটু ক্লিয়ার না রাখতে পারেন, ডেফিনেটলি ওগুলোর ওয়ার্কিং লাইফ বা ক্যাপাসিটিতে হয়তো বা একটুখানি 19-20 পেতে পারেন। সামটাইমস হয়তো বা কেসটা খুললে আপনাকে কেসের বটমটা একটু ক্লিন করা লাগতেই পারে, যেটা খুবই অবভিয়াস। আরেকটা জিনিস যদি আমাকে মেনশন করতে হয় তাহলে এই কেসে যখন আমি রেডিয়েটরটা ইনস্টল করতে যাই তখন খেয়াল করলাম যে আমি যদি একবার সেই ফ্রেমে রেডিয়েটরটা ইনস্টল করেই ফেলি তখন আসলে আমার যে ফ্রেমটা কেসে বসবে, কেসে বসানোর সময় যেই ঘাটগুলো রয়েছে বা সোজা কথা বলতে পারেন যে বাম্পের উপর ভর করে সেই ফ্রেমটা অ্যাটাচ থাকবে ফ্রেমের সাথে, ওখানে আপনি খুব একটা ভিজিবল আইসাইট পাবেন না। মোটামুটি আন্দাজ করে বসাতে হবে, যদিও এই আন্দাজটা বেশিক্ষণ সময়ের জন্য না, বাট স্টিল হয়তোবা সেই জায়গাটায় আপনি দুই পাশেই স্ক্রু মাউন্টিং করার একটা ব্যবস্থা করতেই পারতেন, হয়তোবা সেই প্রসেসটা একটু ইজি হতো। জাস্ট ধরে রেখে ডান পাশ বাম পাশ দুই পাশে দুইটা করে বা তিনটা করে স্ক্রু মাউন্ট করলে আমার কাজটা শেষ। বাট হ্যাঁ, এখানে যেহেতু আমি আর্কটিকের কুলার, তাও আবার 240mm এর একটা থিক কুলার ইনস্টল করে ফেলতে পেরেছি, সো এই কেসে রেডিয়েটর ইনস্টল নিয়ে খুব একটা প্যারা নেই বলাই যায়। এরপর এই কেসের ফাইনাল ভার্ডিক্ট নিয়ে যদি কিছু বলতে হয় তাহলে ডেফিনেটলি আপনার 40 থেকে 50,000 টাকা, 60,000 টাকার বা 70-80,000 টাকার মধ্যে একটা ছোট জিপিইউ, কম্প্যাক্ট মাদারবোর্ড, একটা ছোটোখাটো মিনিমাল সিস্টেম যদি আপনি ইনস্টল করতে চান উইথ সাম গুড আউটলুকস অ্যান্ড গুড ফ্যান্স লাইক লিয়ানলি, এগুলো যদি চান তাহলে ডেফিনেটলি এই কেসটাকে কনসিডার করতে পারেন। 4,000 টাকা বাজেটে 3টা ফ্যান সহ, তাও আবার লিয়ানলির ফ্যান প্লাস এরকম একটা ফিচারওয়ালা কম্প্যাক্ট কেস আপনি খুব একটা বাজারে এখনকার সময়ে পাবেন বলে মনে হয় না। যতদিন পর্যন্ত স্টকে আছে হয়তোবা এটাকে কনসিডার করতে পারেন। দেখা হবে পরের কোনো কেস রিভিউতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। একটুখানি টাইট বেন্ড থাকতেই পারে, তবে কুকুরগুলো থামে না কেন, ডিস্টার্ব করতেছে।